মেঘে আকাশ কালো। পদ্মার পাড়ে ভাঙা নৌকায় বসে গোপাল ও নবীন জাল মেরামত করছে। এই দুর্যোগে নদীতে নামলে নির্ঘাত মরণ হবে গো গোপালদা। ঘরে তো চাল বাড়ন্ত নবীন, হাত গুটিয়ে বসে থাকলে পেট চলবে কি করে? নদী এমন উত্তাল, গাঙে নৌকা ভাসানো কি ঠিক হবে? নদী আমাদের মারে নবীন, মেঘের আড়ালেই আমাদের ভাগ্য লুকিয়ে আছে। তবু মনটা কেমন যেন কু গাইছে গোপালদা। ভয় পাস নে, ওপরওয়ালা ভরসা। আজ রাতে আমরা দুজনে মিলে জাল ফেলবো। মাঝরাত, নদীতে প্রচণ্ড ঝড় হচ্ছে। নদীর মাঝখানে গোপাল ও নবীনের ছোট নৌকাটি দুলছে। চলো গোপালদা, তুফান বড্ড বাড়ছে। আর একটু ধৈর্য ধর নবীন, জালে ভারী কিছু একটা ঠেকেছে। এই মরা গাঙে আবার কি ঠেকবে? এদিকে পড়ান আমাদের যাই যাই। দেখ নবীন, এ তো শুধু মাছ না রে, এত বড় ইলিশ আমি বাপের জন্মেও দেখিনি। এই জলদি নৌকা তীরের দিকে ঘোরাও গোপালদা, আজ আমাদের ভাগ্য খুলে গেল গো গোপালদা। দুজনে মিলে মাছ নিয়ে তীরের দিকে ফিরে আসে। হুজুর, বর্ষার প্রথম টাটকা পদ্মার ইলিশ আপনার জন্য এনেছি। ওরে গোপাল, এই বৃষ্টির দিনে এমন রাজুকেও ইলিশ তুই পেলি কোথায়? অনেক কষ্টে কাল রাতে তুফানের মধ্যে ধরেছে হুজুর। এই নে খাঁটি সোনার মুদ্রা। আপনার দয়া হুজুর, আমরা ধন্য হলাম। কালো যদি এমন মাছ আনিস তবে আরো মুদ্রা পাবি। আমরা অবশ্যই চেষ্টা করব হুজুর। আমি তাহলে আসি হুজুর, প্রণাম। গোপাল ও নবীন খুশি হয়ে চলে যায়। কই গো সাবিত্রী, চট করে এদিকে এসো তো। কি হয়েছে? এত হন্তদন্ত হয়ে ডাকছো কেন? এই নাও, জমিদার বাবু নিজের হাতেই সোনা দিয়েছেন। তুমি কি সত্যি বলছো? জমিদার বাবু এই সোনা দিয়েছেন? হ্যাঁ সাবিত্রী, ইলিশ মাছ দেখে জমিদার বাবু খুশি হয়ে এটা দিলেন। অন্যদিকে গোপালের এই ঘটনার কথা নবীন সত্যি সত্যি পুরো গ্রামে ছড়িয়ে দিতে থাকে। আরে আনন্দদা, তোমরা তো এখানে বসে মাছই দাঁড়াচ্ছ। কি হয়েছে রে নবীন, এত লাফাচ্ছিস কেন সকাল সকাল? এই গোপালদা তো এক রাতে ইলিশেই লাল হয়ে গেল। আমরা ধরি চুনো পুঁটি আর ও ধরছে হাতির সাইজ, বুঝলে তো, তাও আবার ইলিশ। তা সেই মাছের জন্য এমন কি পেলো যে লাল হয়ে গেল? জমিদার বাবু খুশি হয়ে ওকে চকচকে সোনার মুদ্রা দিয়েছে। বলিস কি রে নবীন, একটা মাছের বদলে সোনা? তবে আমি কি মিথ্যে কথা বলছি না? কেন, আমিও তো সাথেই ছিলাম। তবে আর দেরি কেন, সবাই আজ গাঙে জাল তোলো, না আমরাও ইলিশ ধরবো। নবীনের থেকে এই খবর শুনে গ্রামের সব ছেলেরা একত্রিত হয়ে মাছ ধরার কাজে লেগে পড়ে। দেখেছো গোপালদা, আজ পুরো গাং যেন ভেঙে পড়েছে। দেখছি, কিন্তু এত মানুষ একসাথে নামলে তো বিপদ। কিসের বিপদ?
আজ আমি জমিদারের সব সোনা লুটে নেব। নবীন, অতিরিক্ত লোভ কিন্তু ভালো নয় রে ভাই। তুমি সোনা পেয়েছো বলে এখন আমাদের জ্ঞান দিচ্ছ? এ কি রে নবীন, হাটে আজ কোনো চাল ডালের দোকান বসেনি কেন? ধুর গোপালদা, ঘরে সোনা রেখে কে আবার রোদে পড়ে চাষ করবে? কিন্তু ঘরে সোনা থাকলে পেট কি ভরবে? চাল তো কিনতে হবে। নাপিত চুল কাটে না, কামার দা বানায় না, সবার ঘরেই তো সোনা। সবাই এখন বড় লোক, সবাই মাছ ধরছে। এই তো মুশকিল হলো, টাকা আছে কিন্তু জিনিসপত্র উধাও। যা হওয়ার হবে, তাতে আমার কি? আমার ঘরে সোনা এলেই হলো। আজ থেকে আমি আর কোনো ইলিশ মাছ খাবো না। সে কি হুজুর, আপনার জন্যই তো আমরা এত কষ্ট করে মাছ আনলাম। তোদের মাছের চক্করে আমার ভান্ডার খালি, আর গ্রামে কেউ কাজও করছে না। কিন্তু হুজুর, এই যে এত এত মাছ আমরা নিয়ে এসেছি, এগুলোর কি হবে? ওগুলো চিবিয়ে খাও, আর কেউ ইলিশ আনলে চাবুক মারা হবে। সর্বনাশ হলো গো গোপালদা, আমার এতগুলো মাছের এখন কি হবে? আমি তো আগেই বলেছিলাম নবীন, জমিদার বাবুর এবার চোখ খুলেছে। সবাই দৌড়াও আমার সামনে থেকে, দৌড়াও, আর যেন কাউকে আমার দরজায় না দেখি। গোপালদা, আমার ঘরে তিনটে সোনার মুদ্রা, কিন্তু খাওয়ার চাল নেই। আমি তো তোকে আগেই বলেছিলাম নবীন, পেট ভরায় অন্ন, সোনা নয়। কেউ এই সোনা নিয়ে আমাকে এক ছটাক চালও দিচ্ছে না। দেবে কি করে? চাল থাকলে তো দেবে, সবাই তো চাষবাস ছেড়ে দিয়েছিল। এখন উপায় কি? আমরা কি না খেয়ে মরবো? উপায় একটাই, আবার লাঙল আর জাল তোলো, কাজে নামো। কিন্তু জমিদার বাবুর ওই ইলিশের লোভ কি সত্যি মিটে গেল? কি জানি, তবে যা করেছে সেটা ভালোই করেছে। হ্যাঁ গো, তুমি কি সত্যি ভাবছো জমিদার বাবু ইলিশ খাওয়া ছেড়ে দিয়েছেন? আরে না সাবিত্রী, উনি তো নাটক করছেন, যাতে গ্রামের মানুষ আবার কাজে ফেরে। ওনার যা ইলিশের নেশা, মাছ না পেয়ে তো ছটফট করছেন নির্ঘাত। তাহলে কি আজ রাতে একটা বড় দেখে ইলিশ ওনার কাছে নিয়ে যাব? হ্যাঁ, চুপি চুপি যাও, কেউ যেন টের না পায়, আমাদেরও দুটো পয়সা আসবে। ঠিক বলেছ, সাবধানে যাওয়াই ভালো। যেই ভাবা সেই কাজ। গোপাল সেই রাতেই বড় একটা ইলিশ ধরে জমিদারের বাড়িতে নিয়ে যায়। ওরে বাবারে, ইলিশের গন্ধ! কতদিন পর এই গন্ধ পেলাম। তুই আমার জান বাঁচালি রে গোপাল। আপনার জন্যই তো কষ্ট করে আসা হুজুর, আমি জানতাম আপনি ইলিশ খাওয়া ছাড়তে পারেননি। এই নে তো সোনার মুদ্রা, তবে খবরদার ওই নবীন যেন কিচ্ছু না জানে। হুজুর নিশ্চিন্তে থাকুন, গোপালের মুখ সহজে খোলে না। এবার আর আগের মতো পরিস্থিতিতে কোনোভাবেই নেব না আমি।
এরপর কেটে যায় কয়েক মাস। বর্ষা প্রায় শেষ হতে চলেছে, তবে জমিদার বাবুকে ইলিশ দেওয়া গোপাল এখনো বন্ধ করেনি। ওরে গোপাল, নদীর পানি তো কমে গেল, ইলিশের মরশুমও তো শেষের দিকে। হ্যাঁ হুজুর, এবার বোধহয় এটা এবছরের শেষ বড় ইলিশ। আহা, কি চমৎকার গন্ধ! তুই আমার এই বর্ষাটা পুরো সার্থক করলি রে। গ্রামের মানুষ এখন আবার চাষবাসার হাটে ফিরেছে হুজুর, সব শান্ত। সেটাই তো চেয়েছিলাম, তা না হলে কি রাজ্য চলে? এই নে তোর শেষ কিস্তির সোনা। আপনার দয়ায় আমার সংসারটা বেঁচে গেল হুজুর, প্রণাম জানাই। ওরে বাবা, এত চকচকে সোনার কয়েন! আমরা কি সত্যি বড়লোক হয়ে গেলাম মা? হ্যাঁ রে মা, তোর বাবার বুদ্ধির জোরেই আজ আমাদের এই দিন দেখা হলো। গ্রামের লোক যখন সোনা নিয়ে হাহুতাশ করছিল, আমরা তখন আসল সম্পদ জমিয়েছি। এখন এই সোনা দিয়ে কি করবে? ঘরে ফেলে রাখলে তো বিপদ বাড়বে। বর্ষা তো কেটে গেল, এবারে এই সোনা দিয়ে একটা জম্পেশ ব্যবসা দাঁড় করাবো। এবার কিন্তু আমাদের একটা পাকা বাড়ি চাই বাবা। সব হবে মা, সব হবে। বর্ষা শেষ হতেই জমানোর সোনা দিয়ে গোপাল নিজের বাড়ি এবং নতুন ব্যবসা দাঁড় করিয়ে ফেলে। কি গো গোপাল দা, তুমি এত বড় আড়ত খুলে ফেললে, এত টাকা কোথায় পেলে ভাই? দূর পাগল, টাকা কি আর আকাশ থেকে পড়ে? বুদ্ধি খাটিয়ে একটু ধার দেনা করেছি। আমাদের তো নুন আনতে পান্তা পুরোই, আর তুমি পুরো আড়তের মালিক হয়ে গেলে। ওসব কথা ছাড়, তুই আমার সাথে কাজ করবি, তোকে সহকারী বানিয়ে নেব। সত্যি বলছো গোপাল দা, আমি তোমার এখানে কাজ পাবো? হ্যাঁ রে ভাই, তুই তো আমার বিপদের দিনের সাথী, তোকে কি ভুলতে পারি? ওরে গোপাল, আরো তো বেশ জমিয়েছিস, ব্যবসা কেমন চলছে রে তোর? আপনার আশীর্বাদ আর দয়ায় ভালোই চলছে হুজুর, প্রণাম নেবেন। জমিদার বাবু, আমাদের গোপালকে দেখে অমন করে হাসলেন কেন গো বৌদি? ওটা ইলিশ মাছের গোপন স্বাদ রে নবীন ভাই, সবাই ওটার রহস্য বোঝে না। তোমরা দুজনেই কেমন যেন হিয়ালি করছো। আমার কিন্তু কিছুতেই মাথায় কিছু ঢুকছে না, বলে দিচ্ছি। মাথায় ঢোকাতে হবে না নবীন, চল এবার নতুন চালের বস্তাগুলো নামাতে হবে। এরপর প্রতি বছর বর্ষায় গোপাল এই ইলিশ মাছ ব্যবহার করে নিজে গুপ্তধন জমিয়ে রাখে, তবে ভুল করে ও আর গ্রামকে সোনায় পরিণত হতে দেয় না।